প্রিয় দর্শক, আপনাদের স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। আজ কথা বলবো এই সময়ের অন্যতম আলোচিত একটি প্রসঙ্গ, দুর্নীতি। এটি নিয়ে আজকের আলোচনার শিরোনাম, কে বেশি দায়ী, আমলা না রাজনীতিক? কথা বলার জন্যে দুজন অতিথি আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত রয়েছেন। তাদের সঙ্গে পরিচয়ের পর্বটি সেরে নিচ্ছি। আমার ডানে প্রথমেই রয়েছেন অধ্যাপক ডক্টর সাদিক হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগ। এরপরে রয়েছেন দুদকের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম। আপনার দুজনকে স্বাগত আজকের এই অনুষ্ঠানে। অতিথিদের সঙ্গে পরিচয়ের পর্বটি শেষ হলো, যাব আলোচনায়। তবে তার আগে এক নজর দেখে নিচ্ছি বৈশাখী সংবাদের শিরোনাম। দক্ষিণ এশিয়া দেশের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতার সাথে দেশকে মর্যাদার আসনে নেওয়া হয়েছে, এসএসএফ এর অনুষ্ঠানে বলেছেন প্রধানমন্ত্রী। দুর্নীতি শুধু আমলারাই নয়, রাজনীতিবিদরাও করে, বলেছেন মন্ত্রী ওবায়দুল কাদের। রাজনীতিকদেরকে নিজের চেহারা আয়নায় দেখার আহ্বান জানিয়েছেন। খালেদা জিয়ার মুক্তির দাবিতে 3 দিনের কর্মসূচি দিয়েছে বিএনপি। দলটি রাজপথে নেতাকর্মীদের শক্ত প্রতিরোধ চায়। বগুড়া কারাগারে রাতে ছাদ ফুটো করে ফাঁসির 4 আসামি পালানোর পর সকালে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং এমপি আনারের কিলিং মিশনের দুজনকে খাগড়াছড়িতে গ্রেপ্তার করেছে পুলিশ। ঝিনাইদহে এক সন্দেহভাজনের মোবাইল পুকুরে খুঁজছে পুলিশ। দেখছিলাম বৈশাখী সংবাদের শিরোনাম। যাচ্ছি আলোচনায় আজকের দুই অতিথি মইদুল ইসলাম এবং অধ্যাপক ডক্টর সাদিক হাসানের সঙ্গে। কে বেশি দায়ী, আমলা না রাজনীতিক? এটি আমাদের আজকের আলোচনার শিরোনাম। বিষয় দুর্নীতি। সম্প্রতি দুর্নীতির বিষয়টি একটু বেশি আলোচিত। অতি উচ্চপদস্থ কয়েকজন আমলার দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে এবং তাদের ভেতরে একজনের ব্যাপারে দুদকের তদন্ত চলছে এবং অন্যদের ব্যাপারে নানা ধরনের সিদ্ধান্ত নিচ্ছে দুদক। এবং আমরা দুর্নীতির বিষয়টি আমাদের এই রাষ্ট্রের কিংবা জনজীবনে এই প্রথমবারের মতন মুখোমুখি হলাম তেমনটি নয়, এটি আমাদেরকে মাঝে মধ্যেই হতে হয়। অভিযোগ আছে যে সাধারণ মানুষকে প্রতিনিয়তই এর মুখোমুখি হতে হয় এবং এর অসংখ্য প্রমাণও আছে। স্তরে স্তরে এর অবস্থান মাত্রা ভেদ আছে, কিন্তু ঘটনাটি ঘটছে। তো যদি আলোচনাটা আমাদের আজকের যে শিরোনাম নির্ধারণ করা হয়েছে, কে বেশি দায়ী, আমলা না রাজনৈতিক, এখান থেকেই যদি শুরু করতে চাই, যাচ্ছি অধ্যাপক ডক্টর সাদিক হাসান, আপনার কাছে প্রশ্নটি রেখে। ধন্যবাদ আপনাদের সবাইকে। প্রশ্নটা খুব ইন্টারেস্টিং, একটা সন্দেহ নাই যে কে বেশি দায়ী, রাজনীতিবিদ না আমলা। তবে এই প্রশ্নটা আসলে উত্তর এক কথায় দেওয়াটা খুবই অসম্ভব। এটা কাউকে আপনি সরাসরি বলতে পারবেন না যে আমলারাই দায়ী, বা কাউকে বলতে পারবেন না শুধু রাজনীতিবিদরাই দায়ী। এই দুটো গ্রুপের মধ্যে এক ধরনের মিথস্ক্রিয়া আছে, অনেক অনেক বছর পুরনো, এবং তার পেছনে আমাদের যদি বাংলাদেশের প্রেক্ষাপট আমরা দেখতে যাই, তাহলে বাংলাদেশের যেভাবে করে এদের তৈরি হয়েছে সেটা দেখতে হবে। আমরা যে কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেশন শুরু করেছিলাম ব্রিটিশ আমলে, সেখান থেকে পাকিস্তান আমলে এসেছে, তারপরে বাংলাদেশ শুরু হয়েছে, বা বাংলাদেশ অলরেডি আমরা 52 বছর পার করে ফেলেছি। এই পুরো যাত্রাপথে এই দুটো গ্রুপ, আমলা এবং রাজনীতিবিদ, তারাই ছিলেন। কিন্তু এবং তাদের যে মিথস্ক্রিয়া সেখান থেকে কিন্তু দুর্নীতিটা আসছে, এবং এই জন্য মানে এটা বলা খুবই টাফ ব্যাপার। একটা বিষয়টি এই মুহূর্তে আরেকটু মানে কি বলা, মানে আরেকটু বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই কারণেই যে আমরা দেখেছি যে সরকারি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তিনি আজকে এই মন্তব্যটি করেছেন। তিনি রাজনীতিবিদদের দায় নেওয়ার জায়গাটি, রাজনীতিবিদদের সম্পৃক্ততার বিষয়টি তিনি চিহ্নিত করেছেন, আয়নায় নিজেদের চেহারা দেখতে বলেছেন। সেখান থেকে ব্যাপারটা একটু বাড়তি মনোযোগ পেয়ে গেছে। এটা ঠিক। তার কথা তিনি যেটা বলেছেন, আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এই কথাটা সত্যি। মানে একমাত্র আমাদের যেটা একটা পারসেপশন তৈরি হয়েছে সাধারণ জনগণের মধ্যে, বা যেটা আছে যে আমরা যেহেতু মানে যে কোনো সার্ভিস নেওয়ার জন্যই হচ্ছে সরকারের কাছে যাই, এবং সরকার বলতে আমরা কিন্তু আমলাদেরকেই বুঝি। অফিসগুলোতে যাই, সেখানে দুর্নীতির একটা ব্যাপার স্যাপার আছে, এবং আমরা বড় বড় দুর্নীতি বেশ কিছু ঘটনা কিন্তু গত বেশ কিছু মানে সমাজে দেখতে পাচ্ছি।
ফলে যে পুরো ফোকাসটা পড়েছে আমলাদের উপরে এবং মনে করা যেতে পারে যে তারাই সবচেয়ে বেশি দায়ী, তারাই সব কিছু করছে। ওবায়দুল কাদের সাহেবের আজকের বক্তব্য কিন্তু সেটা বলে দিচ্ছি, সেটা সত্যি এটা না। কারণ এই দায়টা রাজনীতিবিদদেরও আছে। রাজনীতিবিদরা সবাই যে একদম তারা মানে এই দুর্নীতি তাদের স্পর্শ করে না, বা তার মধ্যে সেই মধ্যে তারা হচ্ছে যে কী বলবো যে তাদেরকে যে স্পন্সর করে না, তাও না। কারণ আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে, বহুদিন ধরে এই বাংলাদেশের এই সমস্ত বিষয়গুলোকে অবজার্ভ করার অংশ হিসেবে, যে দায়টা আসলে মানে যৌথ দায়। কোনো একটা পক্ষ ইচ্ছে করে না, বা কোনো একটা পক্ষ ইচ্ছে করে সমস্ত করছে না, এই দায়টা যৌথ হবে। পলিটিশিয়ানরাও এখান থেকে যারা কিছু পলিটিশিয়ান আছেন যারা এটা থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করছেন, আর আমলারাও চেষ্টা করছে যে সেটা যদি পলিটিক্যাল কানেকশনগুলো, পলিটিক্যাল অ্যাফিলিয়েশনগুলো কাজে লাগিয়ে যদি কিছু পাওয়া যায়, যদি করা যায়, ফলে এই দায়টা আসলে এখন না, আমার মনে হয় যে দায়টা আসলে যৌথ হবে। তো এতটুকু আমার আপাতত এতটুকুই হচ্ছে বক্তব্য। এবার যাব মইদুল ইসলাম, আপনার কাছে প্রশ্নটি একই থাকলো, শুনবো আপনার অভিমত। জি, ধন্যবাদ। যেভাবে প্রশ্নটা তোলা হচ্ছে আর কি, সেটা হলো ওই কোভিড লড়াইয়ের মতন আর কি, ডিম আগে না মুরগি আগে, বা কে বড়। ব্যাপারটি মানে এতটাই কাছাকাছি যে কারণেই এই কথাটা এইভাবে আসছে যে আমলারা মানে দুর্নীতির জন্য আমলারা বেশি দায়ী হবেন না রাজনীতিবিদরা বেশি দায়ী হবেন। কিন্তু আমরা তো একটা রাষ্ট্র গঠন করেছি এবং আজকের বিশ্বে রাষ্ট্রই চলছে সবারই। রাষ্ট্র চালাতে গেলে দুটো জিনিসই লাগে, রাজনীতিবিদ লাগে, রাজনীতিক লাগে, সাথে আমলাও লাগে। রাজনীতি যারা করছেন তারা কি করবেন? রাজনীতিবিদ যারা, তারা নীতি নির্ধারণ কাজগুলো করবেন, কিভাবে দেশ চলবে, কিভাবে কোন নীতিটা আপনার নেওয়া হবে, কোন পরিকল্পনা নেওয়া হবে, এইগুলোর কাজ হচ্ছে রাজনীতিবিদদের। তারা দেশের পুরো সামগ্রিক অবস্থা সম্পর্কে ভাবনা চিন্তা করবেন এবং সেইভাবে পলিসি নির্ধারণ করবেন। আমলাদের কাজ হচ্ছে সেই জায়গায় রাজনীতিবিদদেরকে সহায়তা দেয়া, নীতি নির্ধারণের ক্ষেত্রে যতখানি আবশ্যক, আর প্রধানত দায়িত্ব হচ্ছে বাস্তবায়নের ক্ষেত্রে, যেটি নীতি নির্ধারণ হয়ে গেল সেটি যাতে সুষ্ঠুভাবে বাস্তবায়ন হয়। নীতি নির্ধারণেরও লক্ষ্য একটি এবং বাস্তবায়নেরও লক্ষ্য একটি, সেটি হচ্ছে জনকল্যাণ। তাহলে দুজনের দায়িত্ব কিন্তু আপনার জনকল্যাণের স্বার্থে, সেই সাথে দুজনের হাতেই কিন্তু থাকছে ক্ষমতা। যখন ক্ষমতা থাকছে তখনই দুর্নীতির ব্যাপারটা আসছে। এখন ক্ষমতাটা কার বেশি? যার বেশি থাকবে দায়টা তার উপরেই যাবে। ক্ষমতা স্বাভাবিকভাবে, যেহেতু রাজনীতিকরাই দেশ চালান, অন্যান্য মানে আমল ছাড়া আর কি, মানে ধরেন সামরিক আমল টামল এইগুলো বাদ দিয়ে তারাও যখন চালান তখন তারাও রাজনীতিক হয়ে যান। তা সেই ক্ষেত্রে দায়িত্বটা রাজনীতিবিদদেরই প্রথম নেওয়া উচিত। ব্যর্থতার দায়িত্বও যদি ধরেন আমলাকে নিয়ন্ত্রণ করতে না পারার ব্যর্থতা, প্রশ্রয় দেওয়ার মানে ব্যর্থতা, মানে প্রশ্রয় দিয়ে সেটাকে ইয়ে করা, এতগুলো ব্যাপার এখানে জড়িত আছে। রাজনীতিবিদ যারা, তারা ব্যক্তিগতভাবে সৎ হলেই তো শুধু চলবে না, তার সাথের যাদেরকে নিয়ে কাজ করবেন তাদেরকেও সৎ কিনা সেটি দেখবার দরকার এবং তারা ঠিক নির্দেশ মতো কাজ করছে কিনা সেইটি দেখার দরকার। সুতরাং সেই দিক থেকে রাজনীতিবিদদের দায়টা একটু বেশি থাকে। আরেকটি হচ্ছে যে রাজনীতি করতে পেশা হিসেবে আসছেন না, ইনি স্বপ্রণোদিত হয়ে আত্ম উৎসর্গের জন্য আসছেন। তো আত্ম উৎসর্গের জন্যই যখন আসছেন তখন ভোগের জায়গাটা ওনার থাকার কথা নয়। আমলা আসছে চাকরি করতে, ভোগের কথাটা তার থাকবার কথা, সেইটি নিয়ন্ত্রণ করবে রাজনীতি, যে ভোগ কতটুকু করা যাবে। নির্ধারিত বেতনের স্কেল থাকবে, তার ভিতরেই তোমার
এই ভোগ। কিন্তু এই জায়গায় আমাদের ব্যর্থতা ঘটছে বলেই দুর্নীতিগুলো আমরা নানান সময়ে দেখছি সংগঠিত হতে একের পর এক। এবং শুধু এই আমল বললেই তো হবে না, কোন আমল পাওয়া যাবে না যে সময়ে দুর্নীতি ঘটেনি। এবং যত দিন যাচ্ছে এটি মাত্রা ধরেন বাড়ছে। যেমন করে আমাদের বাজেটের আকার বাড়ছে, যেমন করে জিডিপির আকার বাড়ছে, তেমনিভাবে দুর্নীতির আকারও বাড়ছে, আমলার সংখ্যা বাড়ছে, রাজনীতিবিদদের সংখ্যা, রাজনীতিকের সংখ্যা, রাজনৈতিক দলের সংখ্যা, দুর্নীতির ধরন বাড়ছে এবং দুর্নীতির ধরন বাড়ছে, টেকনিক বাড়ছে। এবং সর্বশেষ যে ব্যক্তি, আবহাওয়া নিয়ে কথা বলতে গিয়ে আমরা যখন বলি যে না শুধু তাপমাত্রা বেড়েছে তা না, তাপ প্রবাহের আওতাধীন এলাকাও বেড়েছে, এরকম ব্যাপারটি দুর্নীতির ক্ষেত্রে ঘটেছে। হ্যাঁ, এবং সর্বশেষ যে ধরেন ব্যক্তি একজনকে নিয়ে এখন বেশি আলোচিত হচ্ছে, মানে পুলিশ প্রধান, তিনি যে কাজগুলো করলেন সেটা তো আমার মনে হয় যে দুর্নীতি যারা ভবিষ্যতে করবেন তাদের জন্য খুবই শিক্ষণীয়। কোন অর্থে? মানে করবার জন্য না করবার জন্য যে কত রকম ভাবে করা যায়, কত রকমের টেকনিক, হ্যালো টেকনিক নেই, এবং অনেক নতুন টেকনিকও উদ্ভাবন করেছেন যেগুলো পত্রপত্রিকার মাধ্যমে আমরা জানছি। এখন দুদক কতখানি চার্জশিট করে কোর্টে দেবে, কতখানি কোর্টে প্রমাণ হবে, সেগুলো দেখবার পরে আর কি। কিন্তু আপাতত এইগুলো ভাষ্য পড়ে মনে হচ্ছে যে বাহ, নতুন টেকনিক দেখা যাচ্ছে। তো এইগুলো যে ধরেন নিয়ন্ত্রণ করতে না পারার ব্যর্থতাটা তো একটা নেবার আছে। এরপরে নীতি নির্ধারণের ক্ষেত্রেও ব্যর্থতার জায়গা আমি দেখি কেন কি, যারা ধরেন সংসদ সদস্য হবেন, সব দেশে সংসদ সদস্যদের দায়িত্বটা আসলে কি? অবশ্যই আইন প্রণয়ন তার প্রথম কাজ। আইন প্রণয়ন, সাথে হচ্ছে এটা তো সংসদীয় সরকার, তাহলে সরকারের জবাবদিহিটা তো সংসদে থাকবে। তাহলে সরকারের জবাবদিহি নেওয়াটা হচ্ছে সংসদ সদস্যদের কাজ। সেই সাথে সরকারি কর্মকর্তাদের কাজ ঠিকভাবে হচ্ছে কিনা সেটাও নেয়ার কথা। যে কারণে সংসদীয় কমিটিগুলো করা হচ্ছে। একটা তো ধরেন ডিসকাশন হচ্ছে এই সংসদে, সেটা একটা। এরপরেও সংসদীয় কমিটি করা আছে, বিভিন্ন দেশেও সেভাবে থাকে, তাই আমাদেরও তাই আছে। এই জিনিসগুলো আমাদের সবই আছে, কিন্তু আমরা সেগুলো পাচ্ছি না। এগুলো সংসদ সদস্য পদটা আপনার এই যতখানি আত্মোৎসর্গ তার চেয়ে বেশি লাভজনক হয়ে যাচ্ছে, লাভজনক করে ফেলা হয়েছে, সুবিধাগুলো দেয়া হয়েছে। ধরেন এটা তো আপনার, আমি মনে করি যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টও হয়, যে কোনো এলাকায় প্রজেক্টের কোনো দায়িত্বের সাথে সংসদ সদস্যর সংশ্লিষ্টতা থাকা, এটা তো তার স্বার্থের সংঘাত। কারণ ওই প্রজেক্টটা ঠিকভাবে সম্পাদিত হলো কিনা, বাস্তবায়িত হলো কিনা, নেওয়া উচিত ছিল কিনা, এই সমস্ত জবাবদিহি নেওয়ার দায়িত্বটা ছিল তার। কিন্তু তিনি যদি ওই জায়গায় ইনভলভ হয়ে যান, অংশ হয়ে যান, পার্ট হয়ে যান, তাহলে তো এইটা আর বাস্তবায়ন হচ্ছে না, ওই জবাবদিহিতাটাও আর আসছে না। আপনার কাছে আবারও আসবো, আলোচনা চলবে, এবং অবশ্যই দুদক নিয়েও কিছু প্রশ্ন আছে আপনার কাছে, সেটিও করব। ফিরছি অধ্যাপক ডক্টর সাদিক হাসান আপনার কাছে। এই যে আমরা যখন কথা বলি, আমরা যখন দুর্নীতি নিয়ে কথা বলি বা সাধারণ মানুষ যখন কথা বলে, সবার ভেতরেই কিন্তু একটা আকাঙ্ক্ষা থাকে যে সেটি হচ্ছে এই জায়গাটি থেকে বেরিয়ে আসার। ফলে কিছু নির্ভরতার জায়গা, কিছু নির্ভরতার মানুষ খুঁজবার প্রবণতাও থাকে, এবং বিশ্বাস করার ইচ্ছা থাকে, মানুষ বিশ্বাস করে, আবার বিশ্বাস ভঙ্গ হয়। এ সব কিছু মিলে একটা কি বলে আস্থায় না নেওয়ার একটা ব্যাপার মনস্তত্ত্বে কিন্তু তৈরি হয়ে গেছে। এই ব্যাপারটি আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ, খুব ভালো প্রশ্ন করেছেন। আসলে যেটা আমরা কথা বলছিলাম এর আগেও, বাংলাদেশে বা আমাদের দেশের মানুষ বিশ্বাস করে বা তারা চায় একটা দুর্নীতি মুক্ত একটা দেশ।
যেখানে, কারণ আমাদের নিশ্চয়ই মনে আছে যে আপনার বেশ অনেক বছর আগে পরপর 5 বার বাংলাদেশ, যেটা হচ্ছে যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যে এটা পারসেপশন ইন্ডেক্সে মানে চ্যাম্পিয়ন ছিল বা 1 নম্বর ছিল, যার ওয়ার্ল্ড ওয়াইড এটা যেটা করা হয়। এবং এবছর সম্ভবত আমি যতদূর মনে পড়ে 12 বা 14 নম্বরে। কিন্তু ওই সময় কিন্তু এটা কিন্তু তখন দেখেছি যে বড় একটা ইম্প্যাক্ট ফেলেছিল সাধারণ মানুষের মধ্যে। এবং সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে সাধারণ মানুষ তারা বিশ্বাস করে যে এই যে দুর্নীতিতে যেই চ্যাম্পিয়ন হওয়াটা বা যে দুর্নীতিগুলো হচ্ছে তার সঙ্গে তারা ইনভলভ না। তাদের বক্তব্যটা হচ্ছে, তারা যেটা মনে করে যে এর সঙ্গে হচ্ছে ইনভলভ অন্যরা। এই অন্যরা কারা? যারা তাদেরকে পরিচালনা করেন, যারা তাদেরকে এই গাইড করেন। এবং এর মধ্যে কিন্তু আমাদের আজকের টপিকে যে দুটো গ্রুপের কথা বলছেন, যে পলিটিশিয়ানস এবং যে ব্যুরোক্রেট, তারা দুজনই কিন্তু আছে। ফলে সাধারণ মানুষের বিশ্বাস যদি এখানে দুর্নীতি কমে আসে তাহলে হয়তো বা এখান থেকে তারা বেরোতে পারবে। তো ফলে আমরা যেটা হয় যে আমি যেটা মনে করি যে সাধারণ মানুষের কিন্তু তাদের যে মানে পারসেপশনটা, তারা মনে করে যে আমি যে কাজটা করতে চাই, যেটা মধু সাহেব অলরেডি বলছিলেন, যে এটা কিন্তু অলরেডি ভাগ করে দেয়া আছে। আমরা যেটাকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ভাষায় বলি যে পলিসি যে ফর্মুলেশন অ্যান্ড পলিসি এক্সিকিউশন। পলিসি ফর্মুলেশনটা হচ্ছে রাজনীতিবিদদের কাজ। তারা পলিসিগুলো এক্সিকিউশনটা ফর্মুলেশনটা করবেন, আর সেই পলিসি অনুযায়ী এক্সিকিউশনের কাজটা করবেন হচ্ছে আমলারা। কিন্তু আমাদের যেটা দেখা যাচ্ছে গত বেশ কিছু বছর ধরে এই পলিসিগুলো মানে এই ফর্মুলেশনের কাজটা কিন্তু পলিটিশিয়ানরা একা করতে পারছেন না বা করছেন না। তাদের কিন্তু হেল্পিং হ্যান্ড লাগছে, এবং এই হেল্পিং হ্যান্ডটা কিন্তু হচ্ছে আমলারা। তারা পলিসি ফর্মুলেশনও করছেন, আবার তারাই এক্সিকিউশন করছেন। ফলে যেটা হচ্ছে, যেটা মধু সাহেব বলছিলেন যে এদিকে কন্ট্রোল করা বিষয়টা আমলাদেরকে। এখন যদি যে পলিটিশিয়ানটা যিনি দায়িত্বে আছেন, তিনি যদি না জানেন যে কাজটা কীভাবে করতে হয়, তিনি যদি না জানেন কী করে হচ্ছে আইনটা করতে হয়, আইনের যেই মারপেজগুলো তা যদি না বুঝেন, তাহলে তার পক্ষে তো মানে যাকে যারা সাহায্য করতে আসবে তাদের কথাই তার কাছে শেষ কথা। ফলে তার পক্ষে কিন্তু বোঝা মুশকিল যেটা করা হলো এটা কি ঠিক করা হলো কিনা। যেই সুযোগটা কিন্তু বহু বছর ধরে অনেকেই নিচ্ছে এবং তাদের আমাদের ক্ষেত্রে একটি শব্দবন্ধ আমরা প্রায়শই প্রয়োগ হতে দেখি, সেটা হচ্ছে দাপুটে আমলা। তো আমলা শব্দের আগে দাপুটে শব্দটি আসলে কতটুকু বসতে পারে, কতটুকু যৌক্তিক, সেক্ষেত্রে শাস্ত্র কি বলছে? দাপুটে আমলা বলে আসলে শাস্ত্রে কিছু নাই, কারণ ওখানে তার যে কাজকর্মগুলো, ফাংশনসগুলো অলরেডি কিন্তু বলে দেওয়া আছে সে কী কী কাজ করবে। এবং মধু সাহেব জানেন যে সেক্রেটারি ইনস্ট্রাকশন বলে একটা বই আছে, যেটাকে বলা হয় বাইবেল অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন। ওখানে বলে দেওয়া আছে যে কে কীভাবে কী লিখবে, ইচ অ্যান্ড এভরিথিং সেখানে বলে দেওয়া আছে, নোট দেওয়া থেকে শুরু করে এভরিথিং। ওটাই কিন্তু ফলো হওয়ার কথা। এই দাপুটে শব্দটা আসে দাপট থেকে, এবং দাপটটা আসে হচ্ছে আপনার পলিটিক্যাল অ্যাফিলিয়েশন থেকে, বা হচ্ছে কোনো পলিটিশিয়ানের সঙ্গে তার যেই সম্পর্কের লেভেল থেকে আসে। এবং তাকে কতখানি আপনি মোল্ড করতে পারছেন, কতখানি কনভিন্স করতে পারছেন, কতখানি তার উপরে আপনি কন্ট্রোল করতে পারছেন। যে বিষয়টা মধু সাহেব বলছিলেন যে পলিটিশিয়ানদের উচিত ছিল তাদেরকে কন্ট্রোল করা, কিন্তু যদি আমি সেই বিষয়ে না জানি তাহলে যার সাহায্য নিয়ে আমি করবো তারাই কিন্তু আমাকে কন্ট্রোল করবে, এবং কিছু কিছু ক্ষেত্রে তাই ঘটছে। একটু মইদুল ইসলাম, আপনার কাছে যাব। আপনার প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণের জায়গা থেকে একটু বুঝতে চাইব যে সাধারণ মানুষ তো অনেক কিছুই মনে করে যা আসলে সবসময় হয়তো ঠিক হয় না। দুর্নীতি এবং আমলাদের সঙ্গে দুর্নীতির সম্পৃক্ততা, সম্পর্ক বা দুর্নীতিগ্রস্ত আমলার সংখ্যা আগের চাইতে বাড়ছে, এরকম একটি প্রচলিত ধারণা, এটিকে আসলে আপনি কিভাবে দেখবেন? ঠিক না, বাড়ছে তো, কারণ হচ্ছে আপনার আকার তো বাড়ছে। আমাদের মিনিস্ট্রি আগে কয়টা ছিল, এখন কয়টা হচ্ছে, কাজেই সরকারি কর্মচারীর সংখ্যাও বাড়ছে, এবং টাকা পয়সার যে ব্যাপার, বাজেটটা যেটা ব্যাপার বলছি, মানে টাকা তো এদিক থেকেই নিতে হবে, তো এইগুলোর আকার তো বাড়ছে। সুতরাং মানে আপনার যেটি বলেন যে দৈর্ঘ্যে প্রস্থে সব দিক থেকেই এটা বাড়ছে, এটা ঠিক আছে। তেমনি মানুষের হয়তো বা সহ্য শক্তিও বাড়ছে, কারণ হচ্ছে যে ধরেন এই দুর্নীতির টাকা ঘুরছে, বাজারে যাচ্ছে, জিনিস কিনছে, সেই দোকানদার আবার পাচ্ছে। এইরকমভাবে আর একটা থিওরি বলেন কেউ কেউ যে এই টাকা তো এর ভিতরেই ঘুরছে। কাজে সেই দিক থেকে এক ধরনের মানুষের ধরেন আগে যেমন অভাব ছিল, আমরা যেগুলো দেখেছি আমাদের
জীবনে, সেই অভাবটা আমরা দেখছি না। কিন্তু দেখছিটা কি? দেখছি হচ্ছে বৈষম্য, আকাশ পাতাল বৈষম্য হয়ে যাচ্ছে। এইটি আমাদের দেশে, উনি তো মানে দুর্নীতির সূচকের কথা বললেন, ধনী উৎপাদনের জায়গায় আমরা 1 নম্বরে হয়েছি। চিন্তা করতে পারেন, একদিকে দুর্নীতির সূচকে এটি হচ্ছে যে পারদের একটু উঠা একটু নামা, এইটুকু ছাড়া খুব বেশি উন্নতি হয়নি 1, 2, 3 নম্বরের যেটি বলছেন আর কি। আগে এক রকমের স্কোরিং সিস্টেম ছিল, এখনকার স্কোরিং সিস্টেম আরেক রকমের, এটাও কেউ কেউ বলেন, এই বিতর্কও আছে। আপনার যেটি আমি দেখছি যে আশ্চর্যজনক, যে এই সারা বিশ্বের মধ্যে আমাদের দেশ কি করে ধনী উৎপাদনে প্রথম হতে পারে। কতজন মানুষ ধনী হচ্ছে? গুটি কয়েক মানুষ, 5% মানুষ ধনী হচ্ছে, 95% মানুষ আপনার নেমে যাচ্ছে নিচের দিকে। এই যে বৈষম্য বাড়ছে, আমরা যে রাষ্ট্র গঠন করেছিলাম যার জন্য রক্ত দিতে হয়েছে, এই রাষ্ট্র তো আর এমনি এমনি আসেনি। মানুষকে রক্ত দিতে হয়েছে, সাধারণ মানুষকে দিতে হয়েছে। এই রক্ত দেয়াটা কি শুধুমাত্র এই গুটি কয়েক মানুষের উন্নতির জন্যে? তা তো কথা ছিল না। ইয়েতে কথা ছিল, সংবিধানেও লেখা, যে বৈষম্য থাকবে না, সাম্য থাকবে, তাই না? সামাজিক ন্যায় বিচার থাকবে। সেইগুলো তো হারিয়ে যাচ্ছে। আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে। বিরতির পর ফিরে এসে আপনাদের সঙ্গে কথা হবে যে প্রসঙ্গটি, সেটি একটু বলে যাচ্ছি। সেটা হচ্ছে যে দুর্নীতি, সেটা আমলাতন্ত্রের জায়গায় হোক, রাজনীতিবিদ জায়গায় হোক, দুর্নীতিরও কিন্তু এক ধরনের বিকেন্দ্রীকরণ ঘটেছে। বিকেন্দ্রীকরণ বিষয়টি আসলে যতটুকু ভালো হওয়ার কথা, তা কখনো কখনো বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। এবং এই যে বিকেন্দ্রীকরণ হয়ে গেছে, এটির স্পষ্ট দলিল, প্রামাণ্য দলিল আমাদের হাতে আছে, এবং আমরা এটা মোটামুটি আমরা নিশ্চিত করে বলতে পারি যে হ্যাঁ, এই ক্ষেত্রে একটি বিকেন্দ্রীকরণ ঘটেছে। কীভাবে ঘটছে, কেন ঘটছে, আপনারা কীভাবে দেখছেন, কতটুকু স্বাস্থ্যকর অস্বাস্থ্যকর, বিষয়টি নিয়ে একটু কথা হবে। বিরতির পর ফিরছি আপনাদের কাছে। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে সময় হলো একটা বিরতির, ফিরবো অল্প সময়ের ভেতর। আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। ফিরছি আলোচনায়। বিরতিতে যাওয়ার আগে বলে গিয়েছিলাম যে এবার একটু দুর্নীতির বিকেন্দ্রীকরণের ব্যাপারটি একটু বুঝতে চাইব। হ্যাঁ, কারণ আমরা তো আসলে কিছু মানে কিছু ভালো ব্যাপারেরও মন্দ দিক দেখতে পাচ্ছি আমাদের অভিজ্ঞতায়, সেগুলো জড়ো হচ্ছে। প্রথমে অধ্যাপক ডক্টর সাদিক হাসান, আপনার কাছে যাচ্ছি। আমরা দেখছি যে প্রশাসনের যদি বিবেচনায় বলেন, রাজনীতিবিদদের বিবেচনায় বলেন, সর্বক্ষেত্রে এখন একেবারে তৃণমূল পর্যায় থেকেও দুর্নীতির সংবাদ পাচ্ছি। বিপুল পরিমাণ অর্থবিত্তের কি বলা, সেখানে সঞ্চয় দেখতে পাচ্ছি। ফলে এই বিষয়গুলি আমাদেরকে একটু চিন্তা করতেই হচ্ছে। ধন্যবাদ। যেটা মইদুল সাহেব এটাকে বলছিলেন, যে আমাদের আসলে এখন যেটা হয়েছে যে সমস্ত কিছুরই আকার বেড়েছে। আগে যে পরিমাণ টাকা তৃণমূলে যেত, আবার যে পরিমাণ বাজেট যেত, যে পরিমাণ উন্নয়ন কাজ হতো, এখন তার চেয়ে অনেক অনেক কয়েকশো গুণ বেশি হয়। এবং আমাদের যেই লেভেলগুলো আছে, আমাদের যে সাব ডিস্ট্রিক্ট যেটা লেভেল, দ্যাট মিনস আমাদের যেটা ডিস্ট্রিক্ট লেভেল, তারপরে সাব ডিস্ট্রিক্ট হচ্ছে উপজেলা লেভেল, ইউনিয়ন পর্যায়ে যারা আছেন, যে সমস্ত জনপ্রতিনিধি আছেন, এবং উপজেলা পর্যন্ত আমাদের কিন্তু আমলারাও আছেন। তারা জেলা পর্যায়ে আছেন, ডিভিশনাল পর্যায়ে আছেন এবং উপজেলা পর্যায়ে আছেন, যদিও ইউনিয়ন পর্যায়ে তারা কেউ নাই। ফলে তাদেরও কিন্তু ওখানে যেটা হচ্ছে যে পরিমাণ ফান্ড যাচ্ছে, টাকা পয়সা যাচ্ছে, সেগুলোকে ম্যানেজ করার, সেগুলোকে ডিসবার্স করার, ওইখানেও একটা নেক্সাস তৈরি হচ্ছে। এবং সেই নেক্সাসটা তৈরি হচ্ছে কিন্তু এই আমলা এবং রাজনীতিবিদদের মধ্যে, যারা তৃণমূল রাজনীতিবিদ, এবং তারাও কিন্তু সেই এটা পাচ্ছেন। এবং যেটা সমস্যা যেটা হচ্ছে আর কি, যেটা আমরা বহু বছর ধরে দেখছি, যে আপনারা তো মনে আছে যে ইদানিং একটা শব্দ প্রায় প্রায় কিন্তু বোধহয় ইউজ করা শুরু হয়েছিল, সেটা হচ্ছে উপজেলা প্রশাসন। এবং এটা নিয়ে লাস্ট একটা মধু সাহেব ভালো বলতে পারবেন, যে হাইকোর্টের একটা রায় আছে যে এই শব্দ যুগল ব্যবহারটা নিষিদ্ধ, এটা কোনো লিগ্যাল শব্দ না। উপজেলা পরিষদ আছে, তাদের যে প্রশাসন তারা সেটা করবে, কিন্তু উপজেলা প্রশাসন বলে কিন্তু কিছু নাই। এটা হচ্ছে উপজেলা পর্যায়ে যিনি দায়িত্বপ্রাপ্ত যে উপজেলা নির্বাহী অফিসার,
তারা এটা ইউজ করতেন এবং তারা একটা প্যারালাল একটা মানে যেটা সংস্থা তারা চালাতেন উপজেলা পরিষদের বাইরে যে। তো ফলে এখানে দেখবেন যে এইখানেও কিন্তু বেশ কিছু প্রচুর এখানে এই ডেভেলপমেন্ট ওয়ার্কটা হয়, আর যেখানে ডেভেলপমেন্ট ওয়ার্ক হবে সেখানেই দুর্নীতি হবে। এটা হচ্ছে একদম খুবই বলে দেওয়া যায়। ডেভেলপমেন্ট ওয়ার্কের পরিমাণটা ইউনিয়ন পর্যায়ে বেড়েছে, ইউনিয়ন পরিষদের যে সমস্ত যেটা হয়, যে ফান্ড ডিসবার্সমেন্টটা হয়, তাদের যে কাজে যারা আওতা বেড়েছে সেখানেও প্রচুর টাকা পয়সা এখন যাচ্ছে। ডিভিশনাল ডিস্ট্রিক্ট পর্যায়ে যাচ্ছে, যেখানে জেলা প্রশাসক আছেন, ডেপুটি কমিশনার, তাদের হাতেও কিন্তু প্রচুর ক্ষমতা, এবং সেখানেও কিন্তু একটা বড় একটা তাদের একটা কাউন্টার পার্ট হচ্ছেন যারা এমপি। ফলে এমপিরা, যেটা বলছিলাম আমি এর আগে, যে এমপিদের একটা বড় দায়িত্ব হচ্ছে আইন প্রণয়ন করা এবং সরকারকে হচ্ছে চেক করা। এট দ্য সেম টাইম তারা সেটা না করে তারা কিন্তু ডেভেলপমেন্ট এজেন্ট হিসেবে কাজ করছেন এবং ওইখানে তারাও কিন্তু এক ধরনের একটা অংশ নিচ্ছেন। এবং এই অংশ নেওয়ার যেটা হয়েছে যে একটা সময় ছিল হচ্ছে যে খুব প্রতিপক্ষের মতো, এখন সেটা প্রতিপক্ষের মতো না, এটা হচ্ছে এখন সবাই মোটায় একটা সমঝোতার মধ্যে নিয়ে তারা এসছে। এবং কারণ সমঝোতা ছাড়া আসলে কাজগুলো করাও যাবে না, এবং কিছু কিছু জায়গায় দেখা গেছে যে সমঝোতা করতে গিয়ে যেই দুর্নীতির ভয়টা আমরা পাচ্ছি বা যে দুর্নীতির কথা বলছি সেটাও কিন্তু হচ্ছে। কারণ এটা দুর্নীতি শুধুমাত্র যে আর্থিক দুর্নীতি তাও কিন্তু না, দুর্নীতি একটা বড় একটা শব্দ, এবং এইটার মধ্যে শুধুমাত্র আর্থিক না, আমরা পলিটিক্যাল হতে পারে, নেপোটিজম হতে পারে, এবং কাইন্ড হতে পারে। সবসময় ক্যাশ দুর্নীতি হবে তা না, কাইন্ড হতে পারে। যে কাইন্ডগুলো আমরা দেখতে পাই, এখন দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, যে বিভিন্ন ধরনের কাইন্ডের ব্যবস্থা আছে, টাকা পয়সা নেয়নি কিন্তু অন্য কিছু নিয়েছে। তো এই ব্যাপারগুলো এখন ছড়িয়ে গেছে। এখন এই ক্ষেত্রে শুধু একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে শুধুমাত্র দুর্নীতির জন্য আমলা বা রাজনীতিবিদদের দায়ী করাটা আমি ব্যক্তিগতভাবে সমীচীন মনে করি না। কারণ আমার যেটা মনে হয় যে এর দায় কিন্তু এই আমলা এবং রাজনীতিবিদ ছাড়া সাধারণ মানুষের আছে। এই জায়গা থেকে প্রশ্ন করতে চাই মইদুল ইসলাম আপনাকে, দুর্নীতির কি এক ধরনের সামাজিকীকরণ হয়ে গেল? এক ধরনের সামাজিকীকরণ এই জায়গায় দ্বিমত করা যাচ্ছে না খুব একটা, কারণ সংস্কৃতিটা এভাবেই তৈরি হয়ে যাচ্ছে। কারণ সবাই তো উপরের দিকটাকেই দেখতে চায়, উপরে যেভাবে চলছে নিচেও সেভাবে চলতে থাকে, এবং মানে এটার নিচের দিকেই নামতে থাকে। তো উপর থেকে দুর্নীতি নামতে নামতে এখন ধরেন এই যে স্থানীয় পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে সেইগুলোতেও গেছে, যদিও আগেও ছিল। কারণ এই ব্যুরো এরা আগে কাবিখার এর কাজ নিয়ে এই চেয়ারম্যান মেম্বারদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা এইগুলো ছিল। এরপরে দেখলাম 10 টাকার চালেরও মামলা করেছে। কাজেই এইগুলো আগে থেকেই ছিল, এখন আকার বাড়ছে, টাকা বাড়ছে, সেই কারণে এটাও বাড়ছে। আমাদের যেটি দেখার দরকার সেটি হচ্ছে যে আপনার একেবারে রুট লেভেলে হোক কিংবা আমাদের এই মেট্রোপলিটন শহর এলাকায় হোক, দুর্নীতি যাতে না হয় সেইটার দিকেই মানে দেখার দরকার। গ্রামে ধরেন উন্নয়নের কাজ যা হয় তার চেয়ে শহরে বেশি হচ্ছে কেন? যেমন ধরা যাক আমি দুর্নীতি করেছি, আমি আমার অর্থ আমার 8-10 জন আত্মীয়র অ্যাকাউন্টে রেখে দিচ্ছি, তারা কিন্তু কোনো প্রশ্ন তুলছেন না। আমি আমার অর্থ হয়তো সামাজিক বিভিন্ন কার্যক্রমে ব্যয় করছি, তারা কিন্তু প্রশ্ন তুলছেন না, এবং সব জায়গায় কিন্তু উল্টো আমি সম্মান পাচ্ছি, গুরুত্ব পাচ্ছি। সেই জায়গা থেকে প্রশ্নটি যে সামাজিকীকরণ হয়ে গেল কিনা আসলে। না, সেটা তো আছেই। এটা তো দুর্নীতি যারা করছেন তাদের এক ধরনের মানে টেকনিক, এবং দেখা যাচ্ছে যে তাদের আস্থা বেশ, মানে আজকে কিন্তু আমরা সমাজ থেকে অনেক প্রশ্ন উঠতে শুনতাম। সমাজে আমরা এমন অনেক চরিত্র পেতাম, অনেক সেক্টরে অনেক ক্যারেক্টার থাকতো যারা আসলে নীতি বা আদর্শের একটা প্রতীক হয়ে থাকতেন। তাদের জায়গা থেকে কিংবা গোটা সমাজের জায়গা থেকেও কিছু প্রশ্ন প্রতিনিয়ত হয়তো আসতো, বোধহয় একটু কমেই গেছে সেটা। হ্যাঁ, এখন যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে আপনার যারা ধরেন ভালো মানুষ আর কি, তারা নিচের দিকে পড়ে যাচ্ছেন সমাজের। যারা এই সমস্ত ময়লা আবর্জনা সেইগুলোই ভেসে উঠছে দেখা যাচ্ছে আর কি। এবং যে কারণে আপনি বলছেন যে একজন দুর্নীতিবাজ তার আজকাল আবার একাধিক বিয়েও করছে, হ্যাঁ, তো সেক্ষেত্রে তার স্ত্রীও বেশি হচ্ছে, তাহলে শ্বশুরবাড়ির সংখ্যা বাড়ছে, শ্যালক শ্যালিকার সংখ্যা বাড়ছে। এভাবে দুর্নীতিলব্ধ টাকা
তিনি এই সমস্ত নামে ব্যবহার করছে। আবার ধরেন গ্রামে কিছু ব্যয় করছেন যাতে করে পরবর্তীতে ক্ষমতাটা কিসের রাজনৈতিক ক্ষমতায় যাতে ক্ষমতায়িত হওয়া যায়, সেই জায়গাটাও কিন্তু এটা একটা এক ধরনের বিনিয়োগও চলছে। সেই জন্য সামাজিকীকরণ বলছেন যে হ্যাঁ মানুষ সেভাবে প্রতিরোধ করছে না, কারণ মানুষের সেই শক্তি, সাধারণ মানুষের ভেতরে সেই শক্তি আছে কিনা, সেই সাধারণ মানুষের শক্তি, নেতৃত্ব দরকার। সেই নেতৃত্বটা তো আবার সেই রাজনীতিতে ঘুরে আসতে হবে। সেরকম রাজনীতি তো আমরা দেখতে পাচ্ছি না, হচ্ছে না সেরকম রাজনীতি, যার ফলে সামগ্রিক মূল্যবোধটাই আমাদের দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছে। আপনি শিক্ষার দিকে দেখেন, শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিভার্সিটির ভিসির বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ ওঠে, তাহলে আর বাকি থাকে কি? উঠছে এবং একাধিকবার এবং সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে উঠছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিদের বিরুদ্ধে উঠছে। তাহলে শিক্ষার মতো জায়গায় যেখান থেকে আপনার এই সমস্ত আমাদের আমলা রাজনীতিবিদরা তৈরি হবেন, সেই জায়গায় তো আমরা কি বানিয়ে রেখেছি, মূল্যবোধটাকে কোন জায়গায় নিয়ে যাচ্ছি? আমাদের আরও একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরব আবার আপনাদের কাছে বিরতির পর। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে সময় হয়েছে আরও একটা বিরতির। ফিরব অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। ডক্টর সাদিক হাসান, আসছি আপনার কাছে। মইদুল ইসলাম, ওনার সঙ্গে কথা হচ্ছিল দুর্নীতির সামাজিকীকরণ প্রসঙ্গে। এই বিষয়ে যদি আপনার কিছু বলার থাকে একটু শুনবো আপনার কাছ থেকে। ধন্যবাদ। আমি একটু বলতে চাই যেটা আমি মইদুল সাহেবের সঙ্গে একমত হয়ে বলছি। আমরা যদি একটু পেছন দিকে তাকাই, দেখব যে একটা সময়ে ইউনিয়ন পরিষদে যারা নির্বাচন করতেন, তারা সাধারণত হতো সবচেয়ে খুব নির্লোভ, খুব ভালো মানুষ এবং খুবই সমাজসেবক এরকম। দ্যাট মিনস হচ্ছে স্কুলের টিচার বা হেডমাস্টার, অথবা যারা ছিলেন হচ্ছে সরকারি কর্মচারী, যারা এখন রিটায়ার্ড লাইফ লিড করছেন। এটাই ছিল এক সময়কার ধারণা, কিন্তু পৌর পর্যায়েও কিন্তু তাই ছিল। কিন্তু সাধারণ মানুষ তাদেরকে ভালোবেসে তাদেরকে হচ্ছে ভোটটা দিত এবং তারা কিন্তু কাজ করতেন, তারা কিন্তু ওখানে সমাজসেবক হিসেবে আসতেন। কিন্তু শুরুটা হয় যেটা হচ্ছে যে মূলত আইয়ুব খানের সময়, তিনি যখন প্রথম ওই বেসিক ডেমোক্রেসিটা চালু করলেন, ইউনিয়ন কাউন্সিল নামকরণ করা হলো এবং তিনি বেছে বেছে হচ্ছে তাদেরকেই বেসিক ডেমোক্রেসি হিসেবে নমিনেট করলেন, যাদের তাদের দরকার তার কথা শুনবে। এবং এদের মধ্যে তাদের ছিল যাদের প্রচুর মাসল ছিল, মানি ছিল, কিন্তু সোশ্যাল স্ট্যাটাস ছিল না। বেসিক ডেমোক্রেট করার মাধ্যমে তাদেরকে সোশ্যাল স্ট্যাটাস এবং পলিটিক্যাল স্ট্যাটাস দেওয়া হলো, ফলে তারা হয়ে গেল হচ্ছে আপনার সমস্ত কিছুর মাথা, এবং তখন জনগণ বাধ্য হয়ে তাদের কাছে যেতে হয়। ওই ধারাটা কিন্তু আপনার চলে আসছে। আপনি এখন দেখেন যে সমস্ত জায়গায় আমাদের এখন যে ইলেকশনগুলো হচ্ছে, ইউনিয়ন পরিষদের ইলেকশনে ইউনিয়ন পরিষদের মেম্বার বা চেয়ারম্যান যারা ইলেকশন করছেন, কোটি টাকার নিচে কারো বাজেট নাই। এই কোটি টাকা কোথা থেকে আসে? একজন ইউনিয়ন পরিষদের মেম্বার 3 জন কোটি টাকা ইউজ করেন, তার ক্যাম্পেইনে খরচ হয়, এই টাকাটা কোথেকে আসে? এবং আমরা বিভিন্ন সময় কিছু স্টাডি করেছি, আমাদের রিসার্চ করতেই হয়। তাদের অনেকের বক্তব্য হচ্ছে যে আমরা এই টাকাটা ইনভেস্ট করি কারণ পরবর্তী 5 বছরে কোনো না কোনোভাবে এটা আমরা ম্যানেজ করব। কিন্তু এমনিতে আমি কিছু খুঁজে পাইনি যে তাদের যে ফাংশনস, তাদের যে পরিমাণ টাকা তাদের জন্য করা হয়, বরাদ্দ দেওয়া হয়, সেখান থেকে হচ্ছে এই টাকাটা উঠানোর রাস্তা তাহলে কোথা থেকে আসে? কোনো না কোনো মেকানিজম আছে, যেহেতু আমি ইলেকশন করি না, কখনো বলতে পারবো না। তো ফলে এই যে অ্যাটিটিউড, এবং দেখেন এইটা কিন্তু সাধারণ মানুষ এখন কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছে। তাদের যে জনপ্রতিনিধি হবে, সে যদি দুর্নীতিবাজ হয়, সে যদি আপনার এরকম বিভিন্ন ধরনের অনৈতিক কাজ করে, কোনো সমস্যা নাই। সাধারণ মানুষ কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছে। এই অ্যাকসেপ্টেন্সটাই হচ্ছে সবচেয়ে বড় খুব বড় বিপদের একটা, এবং এইটা হচ্ছে বড় অ্যান্টিবডি আপনার দুর্নীতির বিরুদ্ধে। আমাদের এই দুর্নীতির বিষয়ে একটা বড় আস্থার জায়গা বা একটা বড় কি বলবো আসলে একটা প্রত্যাশার জায়গা দুর্নীতি দমন কমিশন। কিন্তু দুর্নীতি দমন কমিশন সম্পর্কে বড় দুটো অভিযোগও আছে। একটা হচ্ছিল খুব ধীর গতিতে কাজ করে, আরেকটা হচ্ছিল প্রভাবশালীদের সমঝে চলে। তো এই দুটো অভিযোগ সম্পর্কে একটু আপনার কাছ থেকে শুনবো মইদুল ইসলাম। জি, ধন্যবাদ। আপনার এই কথাটা আমিও বলছি, কয়েকদিন থেকেই বলছি যে দুদকের যে গতি,
দুর্নীতিবাজরা যে গতিতে এগুচ্ছে বা দুর্নীতির কাণ্ডগুলো যে গতিতে উঠে আসছে, দুদকের চলবার গতিটা সেরকম নয়। এটা অনেকখানি আপনার গদাই লস্করি চাল বলে আর কি, যদিও এখন গদাই লস্কর আর পাওয়া যাবে না, কারণ নদী শুকিয়ে গেছে অথবা নদী খেকোরা খেয়ে ফেলেছে। এখন মালামাল তো আর ওই পথে খুব একটা চলে না, সড়ক পথে ব্রিজের উপর দিয়ে যায়। নদী যা আছে তা ব্রিজ বানানোর একটা প্রজেক্ট হতে পারে আর কি, সেরকম। কিন্তু এই কথাটা থেকে গেছে এবং দুদকের এইভাবে চলবার কথা কি, সেটাই একটা প্রশ্ন। না, এইভাবে চলবার কথা নয়। দুদকের আইনে সেই ব্যবস্থাগুলো দেয়া আছে যে মামলা করার জন্যে যে তাকে এদের সিস্টেম করে রেখেছে যে অনুসন্ধান করবে, তা অনুসন্ধান কত বছর চলবে, যত বছর চালানো যায় তত বছর চলবে। আর যদি মাঝখানে একখানা ধরেন হাইকোর্টে রিট হয়, তাহলে তো গেল, কতদিন চলবে তা আর বলা যাচ্ছে না। আবার এরপরে তারা মামলা করবে, তারপরে আবার চলবে তদন্ত, এইভাবে করে দীর্ঘায়িত করে। দুদকের বিধিমালাই করা আছে যে যদি নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়, যদি বিশ্বাসযোগ্য, আপাত বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া যায় যে দুর্নীতি ঘটেছে, তাহলেই মামলা হতে পারে, তাহলেই মামলা করা যাবে। কিন্তু আমরা সাম্প্রতিক যে কয়েকটা ঘটনা দেখলাম, সেই ঘটনাগুলোতে যথেষ্ট তথ্য উপাত্ত সহ পত্রপত্রিকায় উঠেছে এবং তার প্রেক্ষিতে দুদক প্রাথমিক কিছু কাজও করেছে। সেই কাজের প্রেক্ষিতেই মামলা করে দ্রুত তদন্তের দিকে যাওয়ার দরকার ছিল। দ্রুত ধরেন বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা ঠেকানো, তারপরে সেটা সবচেয়ে ভালো উপায়টা ছিল তো সেই ব্যক্তিকে গ্রেপ্তার করা, গ্রেপ্তারের ক্ষমতাও দুদকের আছে, সেইগুলো ব্যবহার হয়নি। সেইটা একটা দিক। আমরা এই অন্যান্য সবার ক্ষেত্রেই এটা আমরা দেখি যে দুদকের ঘোড়াটা আসলে পেছনে ছোটে, কখনো সামনে যেতে পারে না। জি, অনেক দীর্ঘায়িত। একবার করার পরে তার দেশ থেকে সবারই অভিযোগ সেরকমই যে দুদক যদি একবার ধরে তাহলে কবে ছাড়বে তার কোনো মানে ইয়ে নেই, এই একটা বিষয়। আর যেটি বলছেন যে প্রভাবশালীদের সমঝে চলা, সেটাও তো অভিযোগ আছেই যে আপনার কি রাঘব বোয়াল ধরা না ধরা, চুনোপুঁঠি নিয়ে কাজ করা, এই সমস্ত। এগুলো হচ্ছে কেন? হচ্ছে কারণ ওই যেটি আপনি বলছিলেন যে দুর্নীতির সামাজিকীকরণ হয়ে গেছে, তো সেই জায়গায় দুদককে আপনার সেইভাবে কাজ করতে দেওয়া, সেই পরিবেশটা সমাজে থাকছে না, নেই। যখনই কোনো একটা কাউকে ধরা হবে, যেমন মতিউরের ক্ষেত্রে বলা হচ্ছে, যে আমরা সংবাদের মাধ্যমে জানছি যে 4 বার তার অব্যাহতি হয়েছে। তো এটাও একটা ইয়ে যে একবার অব্যাহতি হলে আবার পরে কেন? তো 4 বার হয়ে গেছে, তারপরে আবার 5 বারও এখন 5ম বারে অনুসন্ধান হচ্ছে আর কি। এই ক্ষেত্রে আপনার মানে দুদকের যে প্রভাব খাটানো হয় না, সেটা বলা যাচ্ছে না, কারণ এই দেশে প্রভাবের এটাকে শুধুমাত্র কার্যপদ্ধতি ত্রুটি হিসেবে ধরে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না নিশ্চয়ই। কার্যপদ্ধতির ত্রুটি নয়, যারা দুদক পরিচালনা করছেন তাদের পরিচালনার যে ধরন, সেই জায়গায় সমস্যা আছে। এবং প্রভাবশালীদের সংযুক্ত সেখানে নিশ্চয়ই। প্রভাবশালীরা তো সর্বত্রই প্রভাব খাটানোর চেষ্টা করবেই। সেই প্রভাবকে মানে প্রভাবিত না হয়ে কাজ করার যে ব্যাপারটা আর কি, সেইটা এবং আপনার দক্ষতার সাথে তার কর্মী বাহিনীকে পরিচালনা করা, সেই জায়গায় কিছু ঘাটতি আমারও নজরে পড়ে। আমরা একদম আলোচনার শেষ প্রান্তে এসে গেছি, 1 মিনিটের মতন সময় নিয়ে আসছি। ডক্টর সাদিক হাসান, আপনার কাছে যদি আপনার কাছে বলার থেকে আলাদা করে প্রশ্ন তো করি, নতুন প্রসঙ্গ তুলছি না। আচ্ছা, আমি ওই বজলুল সাহেবের সঙ্গে একটু অ্যাড করতে চাই। উনি বলছিলেন কার্যপ্রণালীর ধরন, আমি বলতে শুধু ধরন না, অ্যাট দ্য সেম টাইম ইনটেন্ট, ইচ্ছেটা আছে কিনা, এটা একটা বড় সমস্যা। কারণ আমরা যে দুদক দেখি, একটা সময় দুদকের কাজ ছিল শুধুমাত্র সার্টিফিকেট দেয়া যে ইনি সৎ, এরকম কিন্তু একটা সময় গেছে। এই বছর আপনি ভালো মনে করতে পারবেন, সম্ভবত বছর 10-12 বছর আগে, মানে আমরা এই 1.5 যুগ ধরে দুদককে মোটামুটি চিনতে পারছি যে হ্যাঁ তারা শুধু সার্টিফিকেট দিয়েছে। কিন্তু আবার দেখেন তার আগে তো মানে মাঝখানে একটা সময় গেছে যে দুদক কিন্তু একদম বেছে বেছে হচ্ছে ওই যে ট্র্যাপ করে ব্যাংকারদের ধরেছে,
প্রচুর ব্যাংকিং সেক্টরের বিশাল একটা কিন্তু তোমার একটা ইয়ে তৈরি হয়ে গেছিলো, একটা ভয় তৈরি হয়ে গেছিলো, অনেক প্রচুর ব্যাংকার কিন্তু তখন তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু সবচেয়ে বড় সমস্যাটা হয়েছে যে 2013 সালে যেই চেঞ্জটা আনা হয়, অ্যামেন্ডমেন্ট আনা হয় ওই 2004-এর অ্যাক্টে, সেখানে বলা হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে যদি হচ্ছে তার কোনো ইয়ে করতে হয়, কোনো ইনভেস্টিগেট করতে হয় অথবা তার বিরুদ্ধে চার্জশিট দিতে হয়, গভর্নমেন্টের পারমিশন লাগবে। এইখানটাতেই যাওয়ার পরে সমস্যাটা তৈরি হয়ে গেছে, কারণ এক ধরনের রক্ষাকবচ কিন্তু এটা হয়ে গেছে, একটা সেফটি নেট তৈরি হয়ে গেছে আমলাদের জন্য। ধন্যবাদ আপনার দুজনকে আজকের এই আলোচনায়। ওই জায়গায় শেষ করে দিচ্ছে না, ওই জায়গায় একটা সংশোধনী লাগবে আর কি। সেটা হচ্ছে যে ওই 2018 সালে সরকারি কর্মচারী আইনে এই কথাটা নিয়ে আসা হয়েছে যে গ্রেপ্তার করতে গেলে সরকারি কর্মকর্তার ক্ষেত্রে সরকারি অনুমতি লাগবে। এছাড়া কিন্তু দুদকের আর কোনো বাধা নেই আইনগতভাবে। যেটা অ্যামেন্ডমেন্ট করেছিল 13 সালে, সেটা হাইকোর্টে রিট হওয়ার ফলে হাইকোর্টের বাতিল করে দিয়েছে, ওটা আর চলছে না। যে দুদকের আইনগত কোনো বাধা আমি দেখি না, মানে কাজের যথেষ্ট সুযোগ আছে এবং আপনি একজন তার সাবেক মহাপরিচালক হিসেবে যেহেতু বলছেন, সুতরাং আমরা একদম স্পষ্ট যে এই জায়গাটিতে তার অধিকারের জায়গাটি আছে, চর্চাটা আসলে ঠিকঠাক হচ্ছে কিনা সেটি যথেষ্ট আলোচনার দাবিদার। আপনাদের দুজনকে ধন্যবাদ আজকে এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ আলোচনায় আমাদের সঙ্গে থাকার জন্য। দুর্নীতি একদিনই মূলোৎপাটন হয়ে যাবে এরকম স্বপ্ন আসলে দিবা স্বপ্ন, নিশ্চয়ই দেশের সাধারণ মানুষও সেটা দেখেন না, কিন্তু প্রত্যাশা থাকে যে এটি কমে আসবে, ক্রমশ কমে আসবে এবং এর গতি হবে নিম্নমুখী, উচ্চমুখী নয়। আজ শেষ করছি এখানে, কাল আবারও দেখা হবে, কথা হবে অন্য কোনো বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।